চল স্টার্ট করি। দেখ আমাদের হ্যালো অ্যালকেন অলমোস্ট শেষ, মানে শেষই। এবার হ্যালো অ্যালকেনের এই রিয়েজেন্টগুলো দিয়ে, মানে হ্যালো অ্যালকেন অ্যাজ এ ম্যাটেরিয়াল ডিফারেন্ট চ্যাপ্টারে ডিফারেন্ট আরও কিছু রিয়াকশান আছে। তো আমি তার মধ্যে কিছু রিয়াকশান এখানে দেখে রাখবো, ঠিক আছে? চল ফার্স্ট রিয়াকশান খাতার মধ্যে হেডিং দিয়ে লেখ, 1 নম্বর রিয়াকশান লেখ। এর মধ্যে কোন চ্যাপ্টারের রিয়াকশান? বেসিক্যালি এটা হচ্ছে বেসিক্যালি অ্যামিন চ্যাপ্টারের রিয়াকশান। খাতায় হেডিং দিয়ে লেখ কার্বিল অ্যামিন রিয়াকশান। লেখ কার্বিল অ্যামিন রিয়াকশান, কার্বিল অ্যামিন রিয়াকশান বা কার্বিল অ্যামিন টেস্ট এটাকে বলে। কার্বিল অ্যামিন রিয়াকশান বা কার্বিল অ্যামিন টেস্ট এটাকে বলে। কথা বলিস না প্রিয়াঙ্ক। কার্বিল অ্যামিন রিয়াকশান আর কার্বিল অ্যামিন টেস্ট লেখ। ফর 1 ডিগ্রি অ্যামিন, ফর 1 ডিগ্রি অ্যামিন। কার্বিল অ্যামিন টেস্ট আমি তুই কার জন্য করি? বেসিক্যালি ফর 1 ডিগ্রি অ্যামিন, ফর 1 ডিগ্রি অ্যামিন। কারেন্টটা চলে গেছে, এসিটা চলছে না এখন, ওই জন্য। ফর 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা 1 ডিগ্রি অ্যামিনের পাশে ব্র্যাকেটে লিখে রাখ অ্যালিফেটিক অর অ্যারোমেটিক, অ্যালিফেটিক অর অ্যারোমেটিক। 1 ডিগ্রি অ্যামিনের পাশে ব্র্যাকেটে লিখছিস অ্যালিফেটিক অর অ্যারোমেটিক, ঠিক আছে? আচ্ছা বেসিক্যালি এটা অ্যামিন চ্যাপ্টারের রিয়াকশান। তো আমি তো এখন দেখে রাখছি কী হয় রিয়াকশানটা। আমি সিম্পলি একটা অ্যামিন নিলাম, ধর আমার কাছে এই অ্যামিনটা আছে। দেখ বেনজিনের মাথায় কে লেগে আছে? NH2। বেনজিনের মাথায় লেগে আছে NH2। এই মলিকুলটার নাম কি? বেনজিনের মাথায় NH2 লেগে থাকলে নাম কি হয়? অ্যানিলিন, তাই তো? দেখ এটা আমার একটা অ্যামিন। এটা কত ডিগ্রি অ্যামিন? নাইট্রোজেনটা আমার একখানা কার্বনের সাথে লেগে থাকলে ওটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। 2টো কার্বনের সাথে লেগে থাকলে হয় হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যামিন। 3টের সাথে লেগে থাকলে হয় 3 ডিগ্রি অ্যামিন। আর 4টের সাথে লেগে থাকলে হচ্ছে আমার 4 ডিগ্রি অ্যামিন, তাই তো? এই হচ্ছে আমার অ্যামিনের ডিগ্রি। এটা আমার কত ডিগ্রি অ্যামিন? কত ডিগ্রি অ্যামিন এটা? 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা এর মধ্যে রিয়েজেন্টটা লেখ। কার্বিল অ্যামিন রিয়াকশনের রিয়েজেন্টটা কি? মেকানিজম আমার তোর লাগবে না, রিয়েজেন্টটা লেখ CH3 আর KOH। তার মানে 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে যদি আমি ক্লোরোফর্ম আর KOH দিই, আমার প্রোডাক্টটা কী ফর্ম হয়? দেখ আমি তুই অলরেডি এই প্রোডাক্টটাকে দেখেছি। আইসোসায়ানাইড প্রোডাক্ট আমি তুই চিনি না? আইসোসায়ানাইড কী হবে বলতো? বেসিক্যালি তুই NH2 জায়গায় লিখবি হচ্ছে NC, মানে আইসোসায়ানাইড। তার মানে আমার সোজা কথা কি, 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে ক্লোরোফর্ম KOH দিলে আমার ফর্মে হচ্ছে কি বলতো? দেখ আইসোসায়ানাইড, মানে NH2 জায়গায় সিম্পলি আমি করে দেবো হচ্ছে NC। এই হচ্ছে আমার কার্বিল অ্যামিন রিয়াকশান। তাহলে রিয়াকশানটা বোঝা গেলো? কার্বিল অ্যামিন রিয়াকশান 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে কী দিচ্ছি? ক্লোরোফর্ম KOH। আমার প্রোডাক্ট আমার কী ফর্ম হলো? NC। ওটা বেনজিনের মাথায় NC, আইসোসায়ানাইড। হয়ে গেছে? এটা বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বল। হ্যাঁ ও থেকে নাম্বার কাটবে না, ওসবের নাম্বার কাটবে না, ঠিক আছে? CH3 KOH। ক্লিয়ার? বোঝা গেল? মেকানিজম দেখলে তখন বলা যেত ডিটেলসে, কিন্তু ওই জন্য নাম্বার কাটে না। CH3 KOH হয়েছে? জানলাগুলো খুলে দিত। কারেন্টটা চলে গেছে। উঠে দাঁড়িয়ে জানলাটা খুলে দে, আবার কারেন্ট আসলে বন্ধ করে দিস। খুলে দিত। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমার কার্বিল অ্যামিন রিয়াকশান। ওকে আচ্ছা, কার্বিল অ্যামিন রিয়াকশানে দেখ আমি যে প্রোডাক্টটা পেলাম আইসোসায়ানাইড, ওটা থাক। যেটা প্রোডাক্টটা পেয়েছি দেখ আমি আইসোসায়ানাইড পেয়েছি। এই আইসোসায়ানাইড কম্পাউন্ডগুলোর আমার কী থাকে? একটা বেসিক্যালি ব্যাড স্মেল অথবা একটা ফাউল স্মেল থাকে। তাহলে নিচে লিখে রাখ ফাউল স্মেল অর ব্যাড স্মেল, ফাউল স্মেল অর ব্যাড স্মেল। কার নিচে লিখবি? এই আইসোসায়ানাইড কম্পাউন্ডটার নিচে লিখবি, ঠিক আছে? আইসোসায়ানাইড কম্পাউন্ডের নিচে লিখছি বলতো ফাউল স্মেল অর ব্যাড স্মেল। একটা বাজে গন্ধ আছে এই আইসোসায়ানাইডে, ঠিক আছে? তার মানে আমি 1 ডিগ্রি অ্যামিনের আইডেন্টিফিকেশনের জন্য কার্বিল অ্যামিন রিয়াকশন করতে পারবো। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা এটার নাম কী হবে? জানলা বন্ধ করে দে, ওটা তারা জানলাটা বন্ধ কর। দুটো ছিটকিনটা লাগিয়ে দিস। হয়ে গেছে? ছিটকিনটা লাগিয়ে দে। ফুল মোডে আছে, ঠিক আছে? আচ্ছা দেখ যে প্রোডাক্টটা পেলাম, আমার প্রোডাক্টে কী হয়েছে বলতো? ভালো করে দেখ, এই রিংটা হচ্ছে ফিনাইল রিং। ফিনাইল রিংয়ের উপর লেগে আছে হচ্ছে আমার আইসোসায়ানাইড। তাহলে প্রোডাক্টটার নাম কী বলতো? ফিনাইল আইসোসায়ানাইড। নিচে নাম লেখ ফিনাইল আইসোসায়ানাইড, ফিনাইল আইসোসায়ানাইড, ফিনাইল আইসোসায়ানাইড। লিখেছিস? ফিনাইল আইসোসায়ানাইড। ক্লিয়ার? তার মানে দেখ
1 ডিগ্রি অ্যামিনের আইডেন্টিফিকেশান টেস্টের জন্য আমি এই রিয়াকশান ইউজ করবো, কার্বিলামিন রিয়াকশান। ওকে, দেখ বেসিক্যালি আমি যদি বলতে পারি 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে CH CL3 KOH দিলে এটা হয়, আমি এই কথাটাও বলতে পারি ক্লোরোফর্মের মধ্যে 1 ডিগ্রি অ্যামিন আর KOH দিলে আমার আইসোসায়ানাইড ফর্মে, একই তো কথা। এটার মধ্যে ক্লোরোফর্ম KOH দিলে মানে 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে ক্লোরোফর্ম KOH দিলে আমার আইসোসায়ানাইড ফর্ম হয়। সিমিলারতে আমি বলতে পারি ক্লোরোফর্মের মধ্যে 1 ডিগ্রি অ্যামিন আর KOH দিলে আমার ফিনাইল আইসোসায়ানাইড ফর্ম হয়। তার মানে ক্লোরোফর্মের আইডেন্টিফিকেশান টেস্টেও আমি এটা ইউজ করতে পারি, বোঝা গেছে? যেভাবে অ্যানিলিনের মধ্যে CH CL3 KOH দিলাম, যখন অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার পড়বো, ফেনলের মধ্যেও CH CL3 KOH দিলে আরও একটা রিয়াকশন হয়, সেটা আমার রাইম্যাক্টিম্যান রিয়াকশন, সেটা যখন অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার হবে তখন দেখা যাবে। বুঝতে পেরেছিস? এটা যেহেতু অনেক স্কুলে পড়িয়েছি ওই জন্য বললাম। তাহলে একটা কোশ্চেন লেখ ডিফারেন্সিয়েট বিটুইন ক্লোরোফর্ম অ্যান্ড CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। ডিফারেন্সিয়েট বিটুইন ক্লোরোফর্ম অ্যান্ড CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড, দুটোর মধ্যে আমি ডিফারেন্সিয়েট করছি। ডিফারেন্সিয়েট বিটুইন ক্লোরোফর্ম অ্যান্ড CCl4 ডিফারেন্সিয়েট কীভাবে করবো? দেখ বুঝে গেছি ভাই, ক্লোরোফর্ম আমার কোন রিয়াকশনে পার্টিসিপেট করবে বলতো? কার্বিলামিনে পার্টিসিপেট করবে। আর CCl4 আমার কার্বিলামিনে পার্টিসিপেট করবে না, সোজা কথা। বুঝতে পারলি? তার মানে অ্যান্সার আমি কীভাবে লিখতাম সেভাবেই তুই লেখ। কীভাবে লিখতাম? রিয়েজেন্ট, তারপরে লিখছি বলতো ক্লোরোফর্ম মানে CHCl3, আর তারপরে হচ্ছে CCl4। রিয়েজেন্টের মধ্যে আমি কী লিখবো বলতো? চল অ্যানিলিনই দিই, অ্যানিলিন। আর কাকে দেবো? বেসিক্যালি অ্যানিলিন প্লাস KOH, তাই না? অবজারভেশন কী হবে? CHCl3 জন্য কী লিখবো বলতো? ফাউল স্মেল অফ আইসোসায়ানাইড। আর এখানে এটা আমি দেখতে পাচ্ছি না, এটা বুঝতে পেরেছিস তো? তাহলে এইভাবে আমি CHCl3 আর CCl4 এর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবো, বোঝা গেল? ক্লিয়ার? বুঝেছিস? তাহলে কীভাবে করলাম ভাই? কার্বিলামিন টেস্ট। তাহলে কার্বিলামিন টেস্ট দিয়ে আমি বেসিক্যালি 1 ডিগ্রি অ্যামিনেরও ঠান্ডা হচ্ছে কি বুঝতে পেরেছিস? 1 ডিগ্রি অ্যামিনের আইডেন্টিফিকেশন টেস্ট, কার্বিলামিন রিয়াকশন। একটুখানি ওয়েট করি 1-2 মিনিট। এটা সবার ক্লিয়ার? বোঝা গেল? চল, এটা ছিল হচ্ছে কার্বিলামিন রিয়াকশান। সেকেন্ড রিয়াকশান লেখ, পরের রিয়াকশানটা 2 নম্বর রিয়াকশান। এটা অন্য চ্যাপ্টার, এটা কোন চ্যাপ্টার ছিল? অ্যামিন চ্যাপ্টারের রিয়াকশান ছিল। 2 নম্বর রিয়াকশান, চল পরেরটা লিখি। একটু দাঁড়া, একটু পরে স্টার্ট করছি, গরম লাগছে প্রচণ্ড। কারেন্টটা চলে গিয়ে না, এসিটা আবার বন্ধ না হলে আবার স্টার্ট হবে। ঠান্ডা হচ্ছে এবার ওখানে? একটু টাইম লাগবে, ঠিক আছে?
আচ্ছা হয়ে যাবে, 5 মিনিট ওয়েট কর। চল দেখ তাহলে কার্বিলামিন রিয়াকশন বোঝা গেছে। কার্বিলামিন রিয়াকশন করে আমি 1 ডিগ্রি অ্যামিনের আইডেন্টিফিকেশন করতে পারবো। সেকেন্ড যে পরের রিয়াকশনটা, এটা বেসিক্যালি ক্লাস 11-এর রিয়াকশন। এটা এই বছর আইএসসি বোর্ডের বোর্ড এক্সাম এসেছিল। লেখ হেডিং দে, লেখ প্রিপারেশন অফ অ্যালকাইন, প্রিপারেশন অফ অ্যালকাইন, প্রিপারেশন অফ অ্যালকাইন from iodoform or haloform, preparation of alkyne from iodoform or haloform, preparation of alkyne, ঠিক আছে, ALKYNE from iodoform or haloform, preparation of alkyne from iodoform or haloform। এটা বেসিক্যালি দ্য ক্লাস 11-এর রিয়াকশন। কি রিয়াকশন? ক্লাস 11-এ এটা আইএসসি 2024 লিখে রাখতে পারি, সেই বছর এসেছিল। দেখ বেসিক্যালি এই রিয়াকশনটা আমি তো ক্লাস 11-এ পড়েছিলাম। কি রিয়াকশন সেই মনে আছে? বলেছিলাম ক্লোরোফর্মের মধ্যে তুই যদি সিলভারের কিছু দিস ওটা আমার অ্যাসিডিনের ফর্ম হয়ে যাবে। বেসিক্যালি এই রিয়াকশনটাই তাহলে অ্যালকাইন প্রিপারেশনের রিয়াকশন এটা। আচ্ছা দেখ বেসিক্যালি রিয়াকশনটা তোর কি? রিয়াকশনটা হচ্ছে তোর কাছে ধর ছিল হচ্ছে ক্লোরোফর্ম। আচ্ছা ক্লোরোফর্মকে আমি এইভাবে লিখতে পারি, বা আয়োডোফর্ম, যে যাই যেটা ইচ্ছে তুই নে, তুই আয়োডোফর্মও লিখতে পারিস চাইলে এখানে, আয়োডোফর্ম। ওকে, এর মধ্যে আমি কার রিয়াকশন করেছি? সিলভার। তার মানে সাপোজ তোর কাছে ক্লোরোফর্ম আছে কন্টেনারে বা আয়োডোফর্ম আছে, তুই এর মধ্যে সিলভার দিলি। সিলভার মানে রূপোর যে কোনো তুই অর্নামেন্ট দে দরকার হলে। দেখ আমার এজি আর আয়োডিন একসাথে মিলেমিশে কী কম্পাউন্ড বানায়? এজিআই, তাই তো? এজি আর আয়োডিন একসাথে মিলেমিশে আমার এজিআই বানায়। এখানে আমার একটা আয়োডিন আছে, তার মানে একখানা এজি ধর ওর সাথে লাগে। তাহলে এখান থেকে সাপোজ আমি 3খানা আয়োডিনকে যদি সরাতে চাই, তাহলে আমার 3খানা এজি লাগবে, তার মানে 3 ইকুইভ্যালেন্ট এজি লাগবে। কার রেসপেক্টে? আয়োডোফর্মের রেসপেক্টে। বুঝতে পেরেছিস? তাহলে এই কার্বনের 3টে হাত ফাঁকা হয়ে যাবে, বুঝলি? চল এটা আমি জাস্ট তোকে টেকনিক দেখাচ্ছি। এখানে আমি আরও একখানা আয়োডোফর্ম লিখলাম একইভাবে। আমার টার্গেট হচ্ছে বলতে কি, এই কার্বনের 3টে হাত ফাঁকা, 3টে এজিআই করে ধর বেরিয়ে চলে গেছে। ওই কার্বনেরও 3টে হাত ফাঁকা, মানে 3টে এজিআই করে বেরিয়ে চলে গেছে। তার মানে আমার টোটাল কত ইকুইভ্যালেন্ট সিলভার লাগবে বলতো? 6 ইকুইভ্যালেন্ট আমার সিলভার লাগবে, কারণ একটা এজিআই আমার এর সাথে যাচ্ছে, আরেকটা এর সাথে, আরেকটার সাথে 6 ইকুইভ্যালেন্ট আমার এজিআই লাগলো। আমার এখান থেকে টোটাল এই পার্টটা বেরিয়ে চলে যাবে, এজিআই বেরিয়ে চলে যাবে। আর বাকি পার্টটা কী পড়ে থাকলো? দেখ কার্বনের 3টে হাত ফাঁকা হাইড্রোজেন, কার্বনের 3টে হাত ফাঁকা হাইড্রোজেন। তার মানে আমি প্রোডাক্ট কী পেলাম বলতো? কার্বন 3টে হাত ফাঁকা হাইড্রোজেন, ওদিকেও কার্বন 3টে হাত ফাঁকা হাইড্রোজেন, মানে পেলাম হচ্ছে অ্যাসিটিলিন প্লাস কী পাবো? 6 AgI। বোঝা গেছে? এই হচ্ছে আমার প্রোডাক্ট। ক্লিয়ার? এই ইকুয়েশনটা এই বছর তোর এসেছিল হচ্ছে আইএসসির বোর্ড এক্সামে। বুঝতে পেরেছিস? তাহলে আয়োডোফর্ম, ক্লোরোফর্ম দিলে আমার কী হতো ভাই? এটা AgCl হতো। তাহলে আয়োডোফর্ম প্লাস 6 ইকুইভ্যালেন্ট অফ সিলভার, আমার ফর্মুলা কি? অ্যাসিটিলিন প্লাস AgI। বোঝা গেছে? তাহলে তোকে যদি পরীক্ষাতে কোশ্চেন করে কনভার্ট আয়োডোফর্ম টু অ্যাসিটিলিন, তুই কীভাবে লিখবি? জাস্ট আয়োডোফর্মের উপরে অ্যারো দিবি, তাহলেই তোমার হয়ে গেল। অ্যারোর উপরে লিখবো হচ্ছে সিলভার। বোঝা গেছে? আমি তোকে জাস্ট ট্রিকটা দেখালাম। তোকে যদি ব্যালেন্সড ইকুয়েশন চাই তাহলে আমি এইভাবে লিখবো। ব্যালেন্স ইকুয়েশন চাইলে এইভাবে লিখবো না, কি লিখবো? 2CHI3 প্লাস 6Ag, প্রোডাক্ট কী হবে? C2H2 প্লাস 6Ag। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার আয়োডোফর্মের সাথে অ্যাসিডিলিন ফর্মেশন, আয়োডোফর্ম থেকে অ্যাসিডিলিন ফর্মেশন উইথ দ্য হেল্প অফ সিলভার। বোঝা গেল? চল পরের রিয়াকশান লেখ, হেডিং দে। পরের রিয়াকশান লেখ, হেডিং দে। বা আজকে বলেছিলাম এনসিআরটির বইটা আনতে, আশা করি এনেছিস। এনসিআরটির বই যার যার আছে বার কর এনসিআরটির বই, ঠিক আছে? এনসিআরটির বইয়ে হ্যাঁ বল ছেড়ে দে, পাশের জন্য এটা দেখে নে, চাইলে নিয়ে আসতে পারিস। দেখ হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টার বার কর। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারে একদম লাস্টে চলে যা। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারে একদম লাস্টে, চ্যাপ্টারের একদম লাস্টে কোশ্চেন অ্যান্সার যেখানে স্টার্ট হচ্ছে তার ঠিক আগে, বুঝিস? তার ঠিক আগে এক্সারসাইজের ঠিক উপরে, এক্সারসাইজের উপরে সামারি লেখা আছে। সামারির উপরে দেখ লেখা আছে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড। তার মধ্যে একটা স্কোয়ারের মধ্যে ছবি আঁকা আছে, দেখ একজনের ডিডিটির ছবি আঁকা আছে, ডিডিটি। ওই ডিডিটি স্ট্রাকচার আমাকে তোকে মনে রাখতে হবে, আর ফুল ফর্ম মনে রাখতে কিন্তু হবে। তাহলে ডিডিটি স্ট্রাকচার আর প্রিপারেশন কীভাবে হচ্ছে সেটাও আমাকে মনে রাখতে হবে। তাহলে খাতায় এবার হেডিং দিতে পারিস, বইটা সামনে খুলে রাখছিস, লেখ হেডিং দে প্রিপারেশন অফ ডিডিটি, প্রিপারেশন অফ ডিডিটি। তোরা পিছনে কথা বলছিস কেন? প্রিপারেশন অফ ডিডিটি, ডিডিটির ফুল ফর্ম মুখস্থ করবি, ঠিক আছে? বাড়ি গিয়ে ডিডিটির ফুল ফর্ম মুখস্থ করবি, পরের পরীক্ষাতে দেবো, ডিডিটির স্ট্রাকচারও দেবো। তাহলে ডিডিটির প্রিপারেশান, চল দেখ আমি তোকে স্ট্রাকচার মনে রাখার একটা টেকনিক বলছি। এনিওয়েজ আগে দেখি প্রোডাক্টটা কীভাবে ফর্ম হলো। দেখ তোর কাছে ধর আছে এই মলিকুলটা, এই মলিকুলটা ধর আমি নিয়েছি, এই মলিকুলটাকে চিনে রাখবি। দেখ আমি এই মলিকুলটা এঁকেছি, যদি আমার এখানে 3খানা ক্লোরিনের জায়গায় 3টে হাইড্রোজেন থাকতো এই মলিকুলটাতে, তাহলে মলিকুলটার নাম কী হতো বলতো? যদি এই মলিকুলে 3খানা ক্লোরিনের জায়গায় 3টে হাইড্রোজেন থাকতো, তাহলে মলিকুলের নাম কী হতো? যদি আমার এই মলিকুলে 3টে ক্লোরিনের জায়গায় 3টে হাইড্রোজেন থাকতো, মলিকুলটার নাম কী হতো? এই মলিকুলে যদি আমার 3টে ক্লোরিনের জায়গায় 3টে হাইড্রোজেন থাকতো, নাম কী হতো? ইথানল। কমন নেম কি?
অ্যাসিটালডিহাইড, এক্স্যাক্টলি। তাহলে এটা CH3CH হলে মলিকুলটা হচ্ছে আমার অ্যাসিটালডিহাইড। কথা বলছিস কারা? কাকে গুড বাই বলছিস? শোনা যাচ্ছে সব। নিজেকে স্মার্ট ভাবিস না, কারণ তোর থেকে ওভার স্মার্ট লোকজন এখানে বসে আছে, ঠিক আছে? CH3CHO যদি আমার হতো মলিকুলটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। এই মলিকুলটার নাম কি? এই মলিকুলটার নাম হলে ক্লোরাল। ক্লোরাল, ঠিক আছে, CHLORAL, ক্লোরাল মলিকুল, এটার নাম কি? ক্লোরাল। ওকে, লিখেছিস ক্লোরাল? আচ্ছা দেখ, বেসিক্যালি ক্লোরাল মলিকুলের সাথে আমার এই মলিকুলটার রিয়াকশানে, ক্লোরোবেনজিনের রিয়াকশানে, আমি ক্লোরোবেনজিনকে এইভাবে একটু আঁকছি। ক্লোরিনের রেসপেক্টে প্যারাতে হাইড্রোজেনটা খুলে আঁকলাম, সবকটা হাতে হাইড্রোজেন আছে আমি জানি, আমি এটা এইভাবে আঁকছি, হয়েছে? দুই ইকুইভ্যালেন্ট আমি নিলাম হচ্ছে এর সাথে ক্লোরোবেনজিন আমার, ঠিক আছে? এই রিয়াকশানটা করবো কি ইন প্রেজেন্স অফ H2SO4, টেম্পারেচার 170 ডিগ্রি সেন্টিগ্রেড, না লিখলেও হবে। এনিওয়েজ চল দেখ কী হবে। আমি এখান থেকে শুনে কথা জল বের করে দেবো, H2O, H2O বার করছি। H2O যদি বার করে দিই, যে প্রোডাক্টটা পাবো, দেখ ছবিটা আঁকছি, সি লেগে আছে তিনখানা ক্লোরিন, তার মানে কি CCl3। এগুলোর জন্য আমার জন্য বলিস না যে অর্গ্যানিক বুঝতে পারিস না, ভাই এর মধ্যে অর্গ্যানিক বোঝার কিছু নেই, এটা বাচ্চাও বুঝতে পারবে। আমি বলেছি কি এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে অক্সিজেন বার করলাম, H2O বেরিয়ে গেল। এর সাথে অর্গ্যানিক না বোঝার কোনো রিলেশন নেই, বা ক্লাস 11 অর্গ্যানিক পড়েছিস কি পড়িসনি তারও কোনো রিলেশন নেই, ঠিক আছে? বা আগেরটা তো অর্গ্যানিক পড়েছিস কি পড়িসনি তার উপর ডিপেন্ডই করে না এগুলো। ক্লাস 12 পড়াশোনা করতেছিস, ক্লাস 12 পড়াশোনা করবি। তাহলে এখান থেকে যে মলিকুলটা হচ্ছে, তাহলে CCl3 হলো, এখানে কে লেগেছে CH, তাহলে CCl3 সাথে লাগলো CH এর সাথে এবার দেখ কার্বনের সাথে লেগে যাবে কি একখানা এই মলিকুল, কার্বনের সাথে লাগবে হচ্ছে আরেকটা এই মলিকুল। কোন রেসপেক্টে লাগবে? ক্লোরিনের রেসপেক্টে প্যারা পজিশনের থ্রুতে লাগবে। তার মানে কী হলো বলতো, আমি এখানে এটা এইভাবে লাগালাম, দেখ ক্লোরিনের রেসপেক্টে প্যারা লাগিয়েছি। সিমিলারলি আরেকটা আমার দিকে লাগছে, তাহলে এই যে মলিকুলটা পেলাম এটা হচ্ছে DDT স্ট্রাকচার। এইটা হচ্ছে আমার DDT স্ট্রাকচার। তোর বইয়ের মধ্যে দেখ এই ছবিটাই দেওয়া আছে। ওকে, বইয়ের মধ্যে কীভাবে দেওয়া আছে? CCl3, তারপরে দেখ C এর একটা হাতে হাইড্রোজেন লাগানো আর দুটো হাতে দেখ ক্লোরোবেনজিন লাগালো, ঠিক আছে? এই হচ্ছে আমার মলিকুলার স্ট্রাকচার DDT উইথ ফুল ফর্ম। আমি তুই মনে রাখবো, পরের দিনের পরীক্ষাতে দেবো। আমি বলে দিচ্ছি আগে থেকে, ভুলটা কোথায় করবে, অনেকে করবে, সেটা হচ্ছে ক্লোরোবেনজিনের রেসপেক্টে অর্থয়ে লাগিয়ে দেবে, মেটায় লাগিয়ে দেবে, প্যারা লাগিয়ে দেবে, ভাই ওসব করলে জিরো, ঠিক আছে? আর এনিওয়েজ পরের দিনের পরীক্ষাটাই তোর এখানে লাস্ট এক্সাম হতে চলেছে যদি এখানে ফেল করিস, ঠিক আছে? পরের দিনের পরীক্ষাটা কবে হবে জানিস ভালো করে, ডেট সব বলা আছে। পরের দিনের পরীক্ষাটা কিন্তু লাস্ট ওয়ার্নিং, যারা যারা ফেল করছিস তাদের জন্য লাস্ট ওয়ার্নিং কিন্তু পরের দিনের পরীক্ষা। আমি আর কোনো গার্জিয়ানের কোনো রিকোয়েস্ট শুনবো না, পরের দিনের পরীক্ষা ফেল করলে ওই দিনই লাস্ট ক্লাস, ঠিক আছে? সো বি কেয়ারফুল, কোনো এক্সকিউজ আমি শুনবো না, কোনো এক্সকিউজ না, ঠিক আছে? পরের দিনের পরীক্ষা লাস্ট পরীক্ষা, যারা যারা ফেল করছিস তাদের জন্য বারবার ওয়ার্নিং দিচ্ছি, লাস্ট ওয়ার্নিং এটা। সো বি কেয়ারফুল। তাহলে এটা হচ্ছে আমার ক্লোরালের স্ট্রাকচার, এটা ছিল ক্লোরাল, এটা ক্লোরোবেনজিন। H2SO4 প্রেজেন্সে 170 ডিগ্রি সেন্টিগ্রেডে রিয়াকশন করলে আমার ফর্মুলা কী বলতো? DDT। উইথ DDTর ফুল ফর্ম আমি তুই মনে রাখবো। এনিওয়েজ DDTকে কী হিসাবে ইউজ করা হয় বলতো? তুই শুনেছিস এর আগে DDTকে হিসেবে ইউজ করা হয় পেস্টিসাইড হিসেবে বেসিক্যালি ইউজ করে। তো DDTর ইউজ একটা দুটো আমি তুই ওখান থেকে পড়বো, ঠিক আছে? DDT পড়বো, ফ্রেয়ন পড়বো, মুখস্থ করার পার্ট কিছুটা আছে, ওটা তুই NCERT থেকে পড়তে পারিস বা আমি চাইলে পাঠিয়ে দেবো। বোঝা গেলে হচ্ছে DDTর প্রিপারেশন, ঠিক আছে? এবার চল বই বার কর। বইয়ের মধ্যে থেকে আমি কিছু জিনিস পড়ে আসতে বলেছিলাম আজকের ক্লাসে, সেগুলো আশা করি পড়ে এসেছিস। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন পড়ে এসেছিস, ওখান থেকে এখন যাবো। ওগুলো আর বোঝাবো না এখন, নতুন করে বল। কাকে বুঝবো না? ঠিক আছে, তাহলে এবার একটা DDT স্ট্রাকচার, বুঝলি? চল তাহলে এবার বই বার কর। বইয়ের মধ্যে ডাইরেক্ট চলে যাওয়া হচ্ছে কোথায়? মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টের পার্টে চলে যাবো। সেটা কোথায় আছে? NCERT বার কর, যার যার কাছে NCERT আছে। আর যার যার কাছে NCERT নেই, যা বই আছে বাড়ি থেকে বই খুলবি, বইয়ের মধ্যে পেয়ে যাবে, অবশ্যই থাকবে, একইভাবেই থাকবে। পরের পরীক্ষা কবে আছিস ভালো করেই কিন্তু জানিস, ঠিক আছে? বি কেয়ারফুল, আগে থেকে বলছি। বইয়ের মধ্যে চলে যা, NCERTর মধ্যে দেখ এই ছবিটা যেখানে আছে না ওই জায়গাটায় চলে যা। এইসব লাল নীল হলুদ একটা ছবি আছে, এই ছবিটা বার কর। এই ছবিটা এদিক ওদিক উল্টে, পাতা উল্টে, বেসিক্যালি ফিজিক্যাল প্রপার্টিস ওর মধ্যে পাবি। ফিজিক্যাল প্রপার্টিস পাওয়া গেছে, ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে এই ছবিটা। আচ্ছা দেখ ছবিটাতে তোর কী আছে? বেসিক্যালি মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টের কম্পেয়ার করা হয়েছে। তো মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টের কম্পেয়ার আমি তুই করবো। মেল্টিং পয়েন্ট মানে কি? সলিড থেকে লিকুইডে কনভার্ট করবো। বয়েলিং পয়েন্ট মানে কি? গ্যাস থেকে পেপারে কনভার্ট করবো, তাই তো? গ্যাস থেকে পেপার, লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করবো, ঠিক আছে? বয়েলিং পয়েন্ট মানে। তো দেখ বেসিক্যালি এই যে ভাই বাড়ি থেকে পড়ে এসেছিস ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন আমি ধর এবার তিনখানা মলিকুল নিচ্ছি। কাকে আগে নিচ্ছি? ধর আমার কাছে আছে হচ্ছে RCl, আছে হচ্ছে RBr, আছে হচ্ছে RI। মানে কি বলতো ভাই, অ্যালকাইল পার্টটা সবার সেম। আমি বেসিক্যালি কী করেছি? হ্যালোজেন পার্টটাকে চেঞ্জ করে দিয়েছি। যখন আমি হ্যালোজেন চেঞ্জ করছি আমার কি হলো বলতো?
সাইজ বেড়েছে, ক্লোরিন থেকে আয়োডিন গেলাম, সাইজ আমার বাড়লো। বাড়ি থেকে পড়ে এসছিস, সাইজ বাড়লে আমার কী হয় ভাই, ভ্যান ডার ওয়ালস ফোর্স। দেখ এখানে সবাই তো ভাই ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন ব্রোমিন আয়োডিন সবাই ইলেকট্রোনেগেটিভ, তার মানে কার্বন হ্যালোজেন বন্ড সব জায়গাতে ইলেকট্রোনেগেটিভ, সবকটা ইলেকট্রোনেগেটিভ, তাই না? তাহলে ভাই সবকটা পোলার তো অবশ্যই আছে। এবারে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা এর মধ্যে ঢুকছে। দেখ এখানে আমার আয়োডিনের সাইজ বেশি, সাইজ যেহেতু বেশি তার মানে আমার কী বলতো সারফেস এরিয়া বেশি, অবভিয়াসলি সাইজ যেহেতু বেশি, সারফেস এরিয়া যদি বেশি হয়, সাইজ বেশি হয়, তার মানে কী বলতো এদের ভ্যান ডার ওয়ালস ফোর্সও বেশি। তো ভ্যান ডার ওয়ালস ফোর্স যদি বেশি হয় তার মানে কী হয় বলতো, একটা আড়াই আরেকটা আড়াইকে আমার স্ট্রংলি টেনে রেখেছে, অন্যদের রেসপেক্টে স্ট্রংলি টেনে রেখেছে। তার মানে ভাঙতে হলে তোকে বেশি ফোর্স দিতে হবে বাইরে থেকে, বেশি হিট দিতে হবে। তার মানে কী হবে বলতো, এদের মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট অবশ্যই বেশি হবে। তার মানে এদের আমার মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টের অর্ডার কী হয়, বইয়ের মধ্যে দেখ লেখা আছে, কোথায় বই বার করেছি, ফিজিক্যাল প্রপার্টিস। ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে ফার্স্ট প্যারা রিডিং দিবি বাড়ি গিয়ে, সেকেন্ড প্যারাটা দেখ আছে লেখা, সেকেন্ড প্যারা দেখ লেখা আছে ফোর্থ লাইনটা, দ্য অর্ডার আর আই গ্রেটার দ্যান আর বি আর গ্রেটার দ্যান আর সি এল গ্রেটার দ্যান আর এফ। মার্ক করে রাখলি অর্ডারটা কী হলো, এমসিকিউ এর মধ্যে জিজ্ঞেস করবে। অর্ডার মার্ক করে রেখেছিস, কেন রিজন এখান থেকে পড়লি, ঠিক আছে, বোঝা গেল? হয়েছে? আচ্ছা এইবারে দেখ যে পরের কম্প্যারিজনটাতে আসছি। পরের কম্প্যারিজনটা হচ্ছে বেসিক্যালি আমি কী করব, আমি আইসোমার নেব। আইসোমার মানে কি ভাই, ফর্মুলা সবার সেম, তার মানে নাম্বার অফ কার্বনও সবার সেম থাকবে, আবার গরম লাগছে না, নাম্বার অফ কার্বন সবার সেম থাকবে, নাম্বার অফ হ্যালোজেনও সবার সেম থাকবে, শুধুমাত্র স্ট্রাকচারটা আলাদা নেব। আইসোমার মানে কি ভাই, ফর্মুলা সেম বাট স্ট্রাকচার ডিফারেন্স, এই ছিল হচ্ছে আমার আইসোমার। দেখ তো আমি বেসিক্যালি এখন এই কটা মলিকুল ধর রাখছি এখানে আমার কাছে আছে, ধর এই মলিকুলটা 4টে কার্বন ধর আমার কাছে আছে, এখানে লেগেছে বিআর, এখানে হাইড্রোজেন লাগালাম CH3 CH2 CH2 CH2, ঠিক আছে, এই মলিকুলটা ধর আমার কাছে আছে। সেকেন্ড মলিকুলটা আমি যেটা নিচ্ছি, ধর এই মলিকুলটা, CH3, আর থার্ড মলিকুল যেটা নিচ্ছি ধর এটা CH3 C, এখানে CH3, এখানে CH3, এখানে বিআর। এই হচ্ছে ধর আমার 3টে মলিকুল আছে। ওকে, বল প্রথম মলিকুলটা কত ডিগ্রি হ্যালো অ্যালকেন, কত ডিগ্রি হ্যালো অ্যালকেন প্রথম মলিকুলটা, সেকেন্ড এটা 2 ডিগ্রি, তাই তো, থার্ডেরটা 3 ডিগ্রি, খুব ভালো কথা। 3টে আমার আলাদা আলাদা ডিগ্রি নিচ্ছে। এনিওয়েজ 4টেরই ফর্মুলা দেখ সেম। প্রথম মলিকুলটার ফর্মুলা কি, কার্বন আছে 4টে, হাইড্রোজেন আছে কটা, কটা আছে হাইড্রোজেন ফার্স্ট মলিকুলে, 9টা, C4H9 বিআর আছে একটা। সেকেন্ড মলিকুলে দেখ কার্বন আছে 4টে, হাইড্রোজেন আছে কটা, 9টা, বিআর আছে একটা। থার্ড মলিকুলে সেম, কার্বন 4টে, হাইড্রোজেন 9টা, বিআর আছে হচ্ছে একখানা, তার মানে C4H9 বিআর। ওকে, 4টেরই ফর্মুলা সেম বাট স্ট্রাকচার ডিফারেন্ট। স্ট্রাকচার তো ডিফারেন্ট, এটা নিয়ে কারো কোনো ডাউট নেই, 3জনের স্ট্রাকচার আলাদা। ওকে, ফার্স্ট কোশ্চেন, আউট অফ দ্য কনটেক্সট বলতো এই 3টে মলিকুলের মধ্যে কটা মলিকুল আছে যেগুলো অপটিক্যালি অ্যাক্টিভ হবে। ফার্স্ট মলিকুলটার মধ্যে কটা কাইরাল কার্বন আছে ফার্স্ট মলিকুলে, কটা কাইরাল কার্বন আছে ফার্স্ট মলিকুলের মধ্যে, ফার্স্ট মলিকুলে কটা কাইরাল কার্বন আছে, একটাও কাইরাল কার্বন নেই। সেকেন্ড মলিকুলে কটা আছে, একটা। থার্ড মলিকুলে 0খানা কাইরাল কার্বন, ঠিক আছে। তার মানে কি বলতো ভাই, আমার সেকেন্ড মলিকুলটা হচ্ছে তোমাদের অপটিক্যালি অ্যাক্টিভ। কোনো একটা স্কুলে সেম কোশ্চেন তুই পাবি, কোনো একটা স্কুলে আছে C4H9 বিআর এর মধ্যে কোনটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ হবে। যারা যারা কোশ্চেন আজকে করে আসেন তাদের কিন্তু কপালে দুঃখ আছে কিছুক্ষণ পর, ঠিক আছে। এনিওয়েজ চল দেখ, বেসিক্যালি এই 3খানা, তাহলে এই 3টে হচ্ছে আমার মলিকুল, এই 3টে আমার মলিকুল, বোঝা গেছে। আচ্ছা এবার আমি কী করছি, এর মধ্যে এদের আমি মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টের কম্পেয়ার করবো, ঠিক আছে। সবকটার মধ্যেই পোলার সিবিআর বন্ড আছে, সিবিআর এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সিবিআর বন্ড সবকটাতেই আছে, তাই না, বুঝতে পেরেছিস তো। দেখ ভাই এবারে কী হচ্ছে বলতো, আমি সিম্পল অবজার্ভ করি, এই মলিকুলটা আমার সিম্পল, দেখ সিম্পল নর্মাল চেন, মানে লিনিয়ার হোক বা নর্মাল চেন। এখানে আমার কী হলো বলতো, দেখ একখানা ব্রাঞ্চিং হয়েছে, তাই না, এই কার্বন থেকে দুটো রাস্তা আছে, মানে ব্রাঞ্চিং হয়েছে এখানে। এখানে আমার কী হলো বলতো, ব্রাঞ্চিং আরও বেড়েছে, তাই না, ব্রাঞ্চিং বেড়েছে। তাহলে ব্রাঞ্চিং বাড়লে আমার সারফেস এরিয়া কী হয় বলতো, কমে যায়। ব্রাঞ্চিংয়ের সাথে সারফেস এরিয়ার আমার ইনভার্সলি রিলেশন আছে, ব্রাঞ্চিং বাড়লে সারফেস এরিয়া আমার কমে যায়। দেখ কারণ মলিকুলটা গুটিয়ে যাচ্ছে, ছোটো জায়গার মধ্যে গুটিয়ে যাচ্ছে, তার মানে কী বলতো সারফেস এরিয়া কমে যাচ্ছে, বুঝলি। তার মানে ব্রাঞ্চিং বাড়লে সারফেস এরিয়া কমে, সারফেস এরিয়া কমলে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কমে, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কমলে আমার মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট কমে যাবে, তাই না, বুঝতে পেরেছিস তো। তার মানে সোজা কথা কি, যার মধ্যে ব্রাঞ্চিং কম তার আমার সারফেস এরিয়া বেশি, সারফেস এরিয়া বেশি মানে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, তার মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বেশি। তাহলে এই 3জনের মধ্যে কার মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বেশি হবে। এবার দেখ বই বার কর, বইয়ের মধ্যে 3খানা মলিকুল আঁকা আছে, 3টে মলিকুল দেখতে পাচ্ছিস তো, পাশাপাশি লেখা আছে।
গ্রাফের নিচে দেখ ফার্স্ট যে মলিকুলটা দেখ সিম্পল লিনিয়ার চেন, কোনো ব্রাঞ্চিং নেই। ব্রাঞ্চিং নেই মানে আমার কি বলতো, মলিকুলটা সার্ফেস এরিয়া বেশি। দেখ ওরও তাই হয়েছে, দেখ বয়েলিং সার্ফেস এরিয়া বেশি মানে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, তার মানে আমাদের বয়েলিং পয়েন্টও বেশিই আছে 300 কত, ওই তিনজনের মধ্যে বেশি। লাস্ট মলিকুলটা দেখ ব্রাঞ্চিং ভাই আছে, সার্ফেস এরিয়া কমে গেছে, বয়েলিং পয়েন্টও কমে গেছে, বুঝলি তো? ক্লিয়ার? তাহলে ক্লিয়ার বোঝা গেল? আচ্ছা, এরপরে আমি তুই যাবো হচ্ছে পরের আরও 3টে স্ট্রাকচার আছে না, ক্লোরোবেনজিনের রেসপেক্টে আছে। দেখ 3খানা ক্লোরোবেনজিনের রেসপেক্টে আছে। ক্লোরোবেনজিনের দেখ 3টে আছে। একটা মলিকুল আছে হচ্ছে কি আমার ক্লোরিনের রেসপেক্টে প্যারাতে লাগানো আছে ক্লোরিন, আরেকটা আছে ক্লোরিনের রেসপেক্টে অর্থতে লাগানো আছে ক্লোরিন, আরেকটা আছে ক্লোরিনের রেসপেক্টে মেটাতে লাগানো আছে ক্লোরিন। এই 3টের মধ্যে কার মেল্টিং পয়েন্ট বেশি? ফার্স্ট অফ অল আমি মেল্টিং পয়েন্ট দেখবো, মেল্টিং পয়েন্টটাই তোর স্কুলে করে। আর যারা যারা জয়েন্ট দিবি ভ্যালু মুখস্থ করবি না, কিন্তু অর্ডার মনে রেখে দিবি, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্যারা ডাইক্লোরোবেনজিন। দেখ ভাই মেল্টিং পয়েন্ট মানে কি আমার সলিড থেকে গ্যাসে কনভার্সন নয়, সলিড থেকে লিকুইডে কনভার্সন। মেল্টিং পয়েন্ট মানে মেল্টিং পয়েন্ট কার বেশি হবে? যেখানে আমার সলিডকে ভাঙতে বেশি হিট দিতে হবে তার মেল্টিং পয়েন্টও বেশি হবে, ঠিক আছে? বুঝে গেছিস? আচ্ছা, সলিডের মধ্যে এইবারে ব্যাপারটা কি ভাই, সলিডের মধ্যে কোথায় হিট বেশি দিতে হবে? যেখানে সলিডের স্ট্রাকচার ভালো হবে, যেখানে সলিডের মলিকুলগুলো কাছাকাছি লেগেছে সেখানে আমার হিট বেশি দিতে হবে। সেটা আমি কী করে বুঝবো কার মধ্যে হিট বেশি দিতে হবে? তার জন্য আমাকে সলিড স্টেট কেমিস্ট্রি পড়তে হবে, ঠিক আছে? সলিড স্টেট কেমিস্ট্রি, সলিড স্টেটের স্ট্রাকচার। দেখ সলিড স্টেটে আমার কী হয় বেসিক্যালি, একটা মলিকুল আরেকটা মলিকুলের সাথে অর্ডার্ডভাবে অ্যারেঞ্জ থাকে, অর্ডার্ড ওয়েতে অ্যারেঞ্জ থাকে। যারা যেই বা নিট দিবি, সলিড স্টেট পড়বি বাড়িতে বা আশা করি পড়ছিস, সেখানে দেখবি এটাকে বলা হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস। হ্যাঁ, ক্রিস্টাল ল্যাটিস, ক্রিস্টাল স্ট্রাকচার, তার মানে কি বলতো অর্ডার্ড ওয়েতে সবাই আমার এরকম পরপর আছে। ওকে, বোঝা গেছে? এই অর্ডারনেসটা কখন বেশি আছে বলতো, যদি আমার মলিকুলটা যত বেশি সিমেট্রিক হবে তত হচ্ছে ভাই সোজা কথা ওর মধ্যে আমার অর্ডারনেস বাড়বে। তার মানে কি, একটা ক্লোরোবেনজিনের পরে ধর ক্লোরোবেনজিন, একটা প্যারাডাইক্লোরোবেনজিন, আরেকটা প্যারাডাইক্লোরোবেনজিন, আরেকটা প্যারাডাইক্লোরোবেনজিন, সব একটা অর্ডারে আছে, বুঝতে পেরেছিস তো? অর্ডার মানে বুঝতেই পারছিস কি, ঠিক আছে? আচ্ছা, তোকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, যদিও তোকে এগুলো জিজ্ঞেস করবে না বোর্ড এক্সামে। এটা ধর হচ্ছে আমার সাপোজ বেনজিনের ওই যে ভাই পিওর পিগুলো, আরেকটা বেনজিন ধর আমার এরকম আছে নিচে, এগুলো হচ্ছে আমার পিওর পি। দেখ একটার পিওর পির সাথে আরেকটার পিওর পি এরকম ভাই ইলেকট্রন, তো এগুলো ইলেকট্রন ক্লাউড এরকম ওভারল্যাপে থাকে, বুঝতে পেরেছিস তো? এইভাবে পুরো সিস্টেম জুড়ে এরকম চলছে, তো এরকম অর্ডারভাবে আছে সবাই পরপর। ওকে, ক্লিয়ার? তো যাই হোক, দেখ যে আমার যত বেশি সিমেট্রিক হবে তার আমার ভাই অ্যাট্রাকশন তত ভালো হবে, সোজা কথা। অ্যাট্রাকশন যদি ভালো হয় তার মানে কি বলতে, এটাকেই বলে প্যাকিং তত ভালো হবে। কোথায় প্যাকিং ভালো হবে? সলিড স্টেটে প্যাকিং ভালো হবে। সলিড স্টেটে প্যাকিং যত ভালো হবে তত আমার কী হবে বলতো, ক্রিস্টাল স্ট্রাকচারটা তত বেশি স্টেবল হবে। ক্রিস্টাল স্ট্রাকচার যত ভালো হবে তত আমাকে বাইরে থেকে বেশি অ্যামাউন্টে হিট দিতে হবে এটা ভাঙতে গেলে, তার মানে ওর মেল্টিং পয়েন্টও স্বাভাবিকভাবে বেশি হবে। এখন ভাই এই সিমেট্রি কার বেশি কার কম সেটা আমি তুই দেখ ক্লাস 12-এ জাস্ট একখানা সিম্পল জিনিস পড়েছি, কাইরাল কার্বন। তো কাইরাল কার্বন তো একটা পার্ট সিমেট্রির মধ্যে, খুবই একটা ছোটো পার্ট। সিমেট্রি একটা কেমিস্ট্রির একটা আলাদা চ্যাপ্টার, মানে একটা বিশাল বড় ডিভিশন বলতে পারি, যেটা সিমেট্রিক্যাল কেমিস্ট্রি, ঠিক আছে? কেমিস্ট্রি অফ সিমেট্রি। যেমন তার মধ্যে তুই শুধুমাত্র পড়েছিস কাইরাল কার্বন, এছাড়াও তোর জয়েন্টে আছে কি বলতো আরও কত জিনিস আছে, কী কী আছে দেখবি? সিএন অ্যাক্সিস আছে, সিএন অ্যাক্সিস বলে একটা জিনিস আছে, সিগমা প্লেন বলে একটা জিনিস আছে, প্লেন অফ সিমেট্রি, ইনভার্সন সেন্টার অফ সিমেট্রি, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি, এগুলো আরও আছে সিমেট্রি এলিমেন্ট। তাও জয়েন্টে খুবই কম আছে। অ্যাকচুয়ালি একটা মলিকুলের মধ্যে কতগুলো সিমেট্রি এলিমেন্ট আছে, কতগুলো সিমেট্রি অপারেশন করা যায়, এগুলো সব হায়ার লেভেলের ব্যাপার। তো অর্থোডাইক্লোরো, মেটাডাইক্লোরো আর প্যারাডাইক্লোরোর মধ্যে তুই দেখবি প্যারাডাইক্লোরো যেহেতু সবচেয়ে ভালো সিমেট্রিক্যাল হবে, ভাই বাকি দুজনও সিমেট্রিক্যাল অবভিয়াসলি। সিমেট্রিক্যাল দেখ তো বইতে একটা লাইন লেখা আছে যে প্যারাডাইক্লোরো ইজ দ্য মোর সিমেট্রিক্যাল, ওই 3টে স্ট্রাকচারের উপরের লাইনে লেখা আছে, 3টে স্ট্রাকচারের উপরের লাইনে লেখা আছে, কারণ ওর সিমেট্রিক স্ট্রাকচারের জন্য ওর প্যাকিংটা নাকি ভালো হয়, এটাই লেখা আছে না বইয়ের মধ্যে। দেখ প্যারাডাইক্লোরো বাদ দিয়ে অর্থ আর মেটাও কিন্তু আমার ভাই সিমেট্রিক্যাল। সিমেট্রি এলিমেন্ট আমি প্যারার মধ্যে সবচেয়ে বেশি দেখবো, তিনজনেই সিমেট্রিক্যাল, কিন্তু ওর মধ্যে সবচেয়ে বেশি সিমেট্রিক্যাল হচ্ছে প্যারাডাইক্লোরোবেনজিন। যদি সিমেট্রিক্যাল হয় তার মানে কি বলতে, প্যারাডাইক্লোরোর প্যাকিং ভালো। প্যাকিং ভালো হয় মানে কি ভাই, সলিড স্টেটের স্ট্রাকচারটা ভালো হবে। তার মানে সলিড স্টেটের স্ট্রাকচার যদি ভালো হয় তাহলে ভাঙতে আমাকে বেশি এনার্জি দিতে হবে, তাই জন্য ওর মেল্টিং পয়েন্ট আমার বেশি, বুঝলি? তাহলে মেল্টিং পয়েন্ট ওই তিনজনের দেখ ভ্যালু দিয়ে লেখা আছে, তুই শুধু মনে রাখবি প্যারাটার বেশি। কেন বেশি হলো সেটা ছবির উপরে দেখ লেখা আছে, রিজনটা মার্ক করে রাখবি, পড়ে নিবি। কী লেখা আছে? ইট ইজ ডিউ টু সিমেট্রি অফ প্যারা আইসোমার্স দ্যাট ফিটস ইন ক্রিস্টাল ল্যাটিস বেটার অ্যাজ কম্পেয়ার টু অর্থো অ্যান্ড মেটা আইসোমার। এটা হচ্ছে তোর অ্যান্সার, বোঝা গেল? মার্ক করে রাখলি, ঠিক আছে? It is due to symmetry of para isomers that fits in crystal lattice as compared to ortho and meta isomer. পাওয়া গেলে খুঁজে সবার, তাহলে এটা মার্ক করে রাখলাম, বুঝেছিস তো? তোকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন করবে কেন মেটার আমার প্যারাটার হচ্ছে আমার মেল্টিং পয়েন্ট বেশি, বুঝলি? দেখ এবার পরে দেখ তিনখানা ছবি দিয়ে নিচে মেল্টিং পয়েন্টের ভ্যালু দেওয়া আছে। ভ্যালু তোকে মনে রাখতে হবে না, তুই শুধু মনে রাখবি হচ্ছে ভাই প্যারাটার সবচেয়ে বেশি, তাই তো? প্যারা সবচেয়ে বেশি মনে রাখলি। আর যাদের যাদের জয়েন্টে আছে তুই অর্ডারটাও মনে রাখবি, কার বেশি কার কম। প্যারা গ্রেটার দেন অর্থ গ্রেটার দেন
মেটা, মনে একটি মেল্টিং পয়েন্ট, বুঝলি? বয়েলিং পয়েন্ট কার বেশি? আবার দেখ ভাই, বয়েলিং পয়েন্ট তো আমরা সলিড স্টেটের গল্প না। বয়েলিং পয়েন্ট মানে কিসের গল্প? লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করবো। তো বয়েলিং পয়েন্ট যদি আমার লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করতে হয়, তার মানে আমার লিকুইডের ইন্টারাকশন দেখতে হবে। লিকুইডের মধ্যে তার সলিড স্টেটের ইন্টারাকশন খাটবে না। লিকুইডের মধ্যে কোন ইন্টারাকশন থাকবে? ডাইপোল ডাইপোল ইন্টারাকশন থাকতে পারে, পোলার পোলার ইন্টারাকশন থাকতে পারে, ডাইপোল মোমেন্টের ব্যাপার থাকবে লিকুইডের মধ্যে, তাই না? তো যদি ডাইপোল মোমেন্টের ব্যাপার দেখি, সেক্ষেত্রে ক্যালকুলেট করা যাবে কি বলতো? এই দেখ ফার্স্ট যে মলিকুলটা আছে, অর্থো ডাইক্লোরো যেটা আছে, ফার্স্ট মলিকুলটা, অর্থতে ক্লোরোবেনজেনের রেসপেক্টে অর্থই লেগে আছে, ওটার বয়েলিং পয়েন্টটা সবচেয়ে বেশি। কেন? মার্ক করে রাখ আপাতত, ওটার বয়েলিং পয়েন্ট সবচেয়ে বেশি। দেখ ভ্যালু মুখস্থ করতে হবে না, অর্ডারটা মনে রাখবি। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না বোর্ড এক্সামে কেন অর্থটার বেশি হয়, ঠিক আছে? কেন বেশি হবে তোকে জাস্ট বলে দিতে পারি। অর্থটাতে আমার কি আছে বলতো? দেখ দুখানা ক্লোরিনের মানে দুখানা সিসিএল বন্ডের মধ্যে অ্যাঙ্গেল হবে হচ্ছে 60 ডিগ্রি। তুই ডাইপোল মোমেন্ট বার করবি ওর জন্য। ডাইপোল মোমেন্টের ফর্মুলা কি ছিল বলতে? বেসিক্যালি ভেক্টর এডিশন হবে ওখানে, 2 × √/μ1 μ2, তাই না? দুখানা ভেক্টরের এডিশন কীভাবে করতাম? μ1² + μ2² + 2 × μ1 μ2 cos θ, তাই না? cos 60 বসাবি, cos 60 ভ্যালু হাফ হবে। এখানে আমার ডাইপোল মোমেন্টের ভ্যালুটা সবচেয়ে বেশি আসবে, ঠিক আছে? অর্থ ডাইক্লোরোতে। আর দেখ মেটা ডাইক্লোরো যখন হচ্ছে, আমার কি হচ্ছে বলতো? মেটা ডাইক্লোরোতে অ্যাঙ্গেল কত হচ্ছে? 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি। ওই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। দেখ একটা সিসিএল আর একটা সিসিএল রেসপেক্ট 120 আছে। cos 120 ডিগ্রি ভ্যালু কত হবে বলতো? cos 120 ভ্যালু কত হবে? -1/2, তাই না? তার মানে ডাইপোল মোমেন্ট কমে গেল। তো এনিওয়েজ ওইভাবে ক্যালকুলেট করলে আমি আলটিমেটলি দেখবো কি বলতো? অর্থটার বেশি, ঠিক আছে? তাহলে অর্থটা হচ্ছে বেশি, বয়েলিং পয়েন্ট, এটা মনে রাখলাম। ক্লিয়ার? বোর্ড এক্সামে অর্থ থেকে কোশ্চেন করবে না, মেল্টিং পয়েন্টটাই করে। এত অব্দি ক্লিয়ার তো? তাহলে এই ছিল হচ্ছে ভাই আমার বেসিক্যালি ডাইপোল মোমেন্টের কনসেপ্ট, ডাইপোল মোমেন্টের ক্যালকুলেশন। এখান থেকে যা কোশ্চেন আসে আমি পাঠিয়ে দেবো, এইগুলোই আসে, লেখার স্টাইলে আমি পাঠিয়ে দেবো। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? চল, তারপর দেখা আছে সলিবিলিটির পার্ট। সলিবিলিটি থেকে একখানাই কোশ্চেন আসে, ওটা আমি পাঠিয়ে দেবো, দেখলেই বুঝে যাবি। সলিবিলিটি একবার রিডিং পড়িস নিলে বাড়িতে, সলিবিলিটি পার্টটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? বোঝা গেছে? cos 180 ভ্যালু কত? আচ্ছা, এখানে শুধুমাত্র ডাইপোল মোমেন্ট ছাড়া আরও অবভিয়াসলি আরও ফ্যাক্টর থাকবে। ডাইপোল মোমেন্টের মধ্যে প্রিডমিনেটিং ফ্যাক্টর আরও 2-3টা ফ্যাক্টর আছে, ঠিক আছে? বোর্ড এক্সামে যেহেতু আসে না, ওই জন্য ওটা দেখলাম না। বল। হ্যাঁ, সেটা তো আরও ভ্যালুটা কমে যাচ্ছে না। তাহলে অর্ডার তো অর্থ গ্রেটার দেন প্যারা গ্রেটার দেন মেটা আছে তো। দেখ ভাই, এখানে শুধুমাত্র তো ডাইপোল মোমেন্ট, আরও একটা ফ্যাক্টর আছে স্বাভাবিকভাবে, সেই ফ্যাক্টরটা জানি, কারণ ওর মধ্যে ভ্যান ডার ওয়ালসও তো ঢুকবে, ওইসব ফ্যাক্টরও ঢুকবে স্বাভাবিকভাবে, ঠিক আছে? তো যাই হোক, চল, এই ছিল হচ্ছে এনসিআরটি থেকে মার্কিং। ডিডিটি স্ট্রাকচার মনে রাখলাম। এইবারে বার করবো হচ্ছে যেগুলো দিয়েছিলাম হোমওয়ার্কগুলো, হ্যালো অ্যালকেন হ্যালো, ডিফারেন্ট স্কুলের কোশ্চেন।